এখন দেখব আমরা 17তম বিসিএসের ম্যাথ অংশের সলিউশনগুলো। তো দেখুন 17তম বিসিএসের 1 নম্বর যে ম্যাথটা ছিল, স্ক্রিনে দেখুন, আপনারা সব প্রশ্নগুলো স্ক্রিনে দেখতে পারবেন। 1 নম্বর প্রশ্ন, 17তম বিসিএসের 1 নম্বর প্রশ্ন দেখুন, 125/27 ইনভার্স 2/3 এর সহজ প্রকাশ বা সিম্পলিফিকেশন। কি বলা হয়েছে? 125/27 ফার্স্ট ব্র্যাকেট ইনভার্স 2/3। 125/27 ইনভার্স মানে -2/3। তো এটাকে আমরা এভাবে ভাঙাতে পারি। দেখুন, এই যে মাইনাসটা বা ইনভার্স, এই মাইনাসের জন্য আমরা একটা 1 লিখে টান দেব। এই যে 1 লিখে টানটা দিলাম, এটা শুধুমাত্র এই মাইনাসটার জন্য। এরপরে এই নিচের সংখ্যাটাকে আমরা নিচে লিখব। কত আছে? 125/27। এরপরে এই যে উপরের সংখ্যাটা আছে 2/3, এটাকে এর উপরে দিয়ে দেব। এই যে অনের পরে একটা টান দিলাম, এটা শুধুমাত্র এই মাইনাসটার জন্য। বাকি যেটা আছে এই সংখ্যাটা নিচে চলে যাবে, আর এই পাওয়ারটা এখানে উপরে চলে আসবে। তো এরপরে কি লিখতে পারি আমরা? দেখুন, এই যে অন আছে ভাগ আকারে আছে, তার মানে এটাকে আমরা যদি উল্টাই দিই, এটা উপরে চলে যাবে, অর্থাৎ 27 উপরে চলে যাবে, নিচে 125 আসবে, উপরে যেটা আছে 2/3। এই অনটাকে বাদ দিয়ে দিলাম। এরপরে কি করা যায়? দেখুন, এই 27-এ যদি আমরা পাওয়ার দিই, 3-এর উপরে পাওয়ার 3 দিলে 27 হয়, আবার 5-এর উপরে পাওয়ার 3 দিলেও 125 হয়। তো এই পাওয়ার দুইটাকে আমরা ব্র্যাকেটের উপরে দিই, একবারে দুইটার উপরে দিয়ে দিই, 3 হয়ে গেল না? 5-এর উপরে 3 পাওয়ার, আবার 3-এর উপরে 3 পাওয়ার, এইটাই হবে। এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে এই পাওয়ারটা দিই। তো এরপরে হচ্ছে একটু উপরের দিকে লিখি আমরা। এখন এটাকে আমরা একটু কাটাকাটি করবো। দেখুন, 3/5 যেটা আছে সেটা থাকলো, এই পাওয়ারটা এটার সাথে গুণ আকারে আছে, তো এটা আমরা বাইরে নিয়ে যাই। 2/3 × 3, এই যে এই পাওয়ারটা এই যে গুণ আকারে নিলাম, তার মানে এটা কাটা যায়, থাকে শুধু 2। 3/5 উপরে থাকে 2। তো এখন যদি এটাকে আমরা গুণ করি, 3-এর উপরে 2 পাওয়ার, তার মানে 3×3 = 9, আর 5-এর উপরে 2 পাওয়ার মানে 5×5 = 25, তার মানে 9/25। এই 9/25 হচ্ছে এই প্রশ্নের উত্তর, 1 নম্বর প্রশ্নের। তো এরপরে 2 নম্বর প্রশ্নটা দেখুন, আপনারা স্ক্রিনে দেখুন। 2 নম্বর প্রশ্নটা সাধারণত এখন মেন্টাল এবিলিটির অঙ্কে এসে থাকে বিসিএসে। 2 নম্বর প্রশ্নটা বলা হয়েছে, দেখুন, 81, 27, এরপর ডট ডট মানে একটা সংখ্যার জায়গা ফাঁকা আছে, এরপর 3, 1। তো লুপ্ত সংখ্যাটি চাওয়া হয়েছে, অর্থাৎ ড্যাশের জায়গায় যেই শব্দটা আছে সেটা চাওয়া হয়েছে। তো আমরা দেখুন 2 নম্বর অঙ্কটা, 81, 27, এরপর এখানে একটা সংখ্যা বসবে, এরপর আছে 3, এরপর আছে 1। তো এখানে খেয়াল করুন, এই সিরিজটা কিন্তু এই দিক থেকে শুরু হয়েছে, অর্থাৎ এদিক থেকে বাড়তে বাড়তে এদিকে আসছে। তো এখানে যদি আমরা 3-এর উপরে পাওয়ার 0 দিই, তার মানে 3-এর উপরে পাওয়ার 0 দিলে 1 হয়। কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 হলে, এটা সূচকের নিয়ম, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 হলে সেটা সমান 1 হয়। তার মানে 3-এর উপরে পাওয়ার 0, তার মানে 1। এরপর যদি আমরা 3-এর উপরে পাওয়ার 1 দিই, তার মানে এখানে হলো 1। এরপর এখানে গ্যাপ আছে, থাক। এরপর যদি আমরা 3-এর উপরে পাওয়ার 2 দিই, 2 না, 3-এর উপরে যদি পাওয়ার 3 দিই, তাহলে দেখুন 27 হয়। এরপর যদি 3-এর উপরে পাওয়ার 4 দিই, তাহলে 81 হয়। তার মানে নিশ্চিত এখানে 3-এর উপরে পাওয়ার 2 হবে। এইভাবে সিরিজটা আসবে,
অর্থাৎ 3-এর উপরে পাওয়ার 0 1 2 3 4 এভাবে আসবে। তার মানে 3-এর উপরে পাওয়ার 2 দিলে কত হয়? 3 3 9। তার মানে এখানে লুপ্ত সংখ্যাটি হবে 9, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে 9। এরপরে 3 নম্বর অঙ্কটা, তিন নম্বর অঙ্কে বলা হয়েছে, দেখুন 3 নম্বর অঙ্কটা দেখুন, একটি কাঠের টুকরার দৈর্ঘ্য আরেকটি টুকরার দৈর্ঘ্যের 3 গুণ। টুকরো দুটি সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরার দৈর্ঘ্য ছোট টুকরার চাইতে কত গুণ বড়? তো এখানে বলা হয়েছে দুইটা কাঠের টুকরো, একটার চেয়ে আরেকটা 3 গুণ। তার মানে ছোট কাঠের টুকরাটাকে যদি আমরা এক্স ধরি, ছোটটা যদি এক্স ধরি, তাহলে বড়টা হবে কত? 3 গুণ, যেহেতু বড়টা হবে থ্রাইজ এক্স। ঠিক আছে। এরপর বলা হয়েছে দেখুন, টুকরা দুটি সংযুক্ত করা হলো, অর্থাৎ এই টুকরা আর এই টুকরা দুইটা সংযুক্ত। সংযুক্ত মানে কি? যোগ করে দিলাম। এই দুইটাকে যদি আমরা যোগ করে দিই সমান কত দাঁড়ে? 3x + x 4x হবে। এটা হচ্ছে যোগফল। তো তারপর কি বলছে? টুকরা দুটি সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরার দৈর্ঘ্য ছোট টুকরার চাইতে কত গুণ বড় হবে? তো সংযুক্তটার দৈর্ঘ্য হচ্ছে এইটা, তো ছোট টুকরাটার চেয়ে কত গুণ বড়? ছোট টুকরাটা ছিল এক্স, তো এই ছোটোটা দিয়ে এই যোগফলটাকে আমরা যদি ভাগ দিই তাহলে কত গুণ সেটা বের হয়ে যাবে, অর্থাৎ এইটা কত গুণ বড়। তো দেখুন এখানে এই এক্স এক্স কাটা যায়, থাকে 4। তার মানে এই ছোট টুকরার চেয়ে এই সংযুক্ত টুকরাটা 4 গুণ বড়, 4 গুণ বড়। তো এই প্রশ্নের উত্তর এটাই, 4 গুণ। এরপরে 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটায় কি বলছে দেখুন, দুটি সংখ্যার গসাগু বিয়োগফল ও লসাগু যথাক্রমে 12, 60 এবং 2448। সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি চাওয়া হয়েছে। তো এই অঙ্কটা আমরা অপশন থেকে বের করব, অপশন টেস্ট করে, যেহেতু প্রিলিমিনারি কোশ্চেন এগুলো এমসিকিউ, অপশন থেকে টেস্ট করব। তো আমি সবগুলো অপশন টেস্ট করছি না, শুধুমাত্র যেটা উত্তর সেটা টেস্ট করে আপনাদের দেখাচ্ছি, বাকিগুলো আপনারা টেস্ট করে নেবেন। ঠিক আছে। 4 নম্বর প্রশ্নের দেখুন, ঘ নাম্বার যে অপশনটা, এটা উত্তর। ঘ নাম্বার অপশনটাই ছিল 144 আর হচ্ছে 204। তো অঙ্কে বলা হয়েছে দেখুন, দুটি সংখ্যার গসাগু, দুটি সংখ্যার গসাগুর কথা বলা হয়েছে 12। তো এই সংখ্যা দুইটার গসাগু বের করেন আপনারা, দেখবেন 12 আসবে। তো গসাগু কিভাবে বের করতে হয় সেটা তো আর বলার কিছু নাই, অন্য কোনো যখন গসাগুর অঙ্কগুলো ডিটেলস করাবো তখন বলে দেব। এরপর বলা হয়েছে বিয়োগফল 60। দেখুন এই সংখ্যা দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল 60 আসবে, দুইটা গেল। এরপর বলা হয়েছে লসাগু 2448। তো এই সংখ্যা দুইটার যদি আমরা লসাগু বের করি তাহলে 2448 আসবে। তার মানে 3টা শর্তই মিলে গেল এই ঘ নম্বর অপশনে। বাকি যেই অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনারা করে দেখবেন যে 3টা শর্ত মিলবে না। তার মানে এই প্রশ্নের উত্তর হবে ঘ নম্বর। তো এটা আমরা অপশন থেকে করব। দেখুন 5 নম্বর প্রশ্নটায় বলা হয়েছে এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট, এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, এক্স প্লাস অন, এরপর হচ্ছে 3টা ব্র্যাকেট দেওয়া আছে, এর মান কত? সমাধান অঙ্ক। তো দেখুন আমরা অঙ্কটা করে ফেলি। এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট, এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, এক্স প্লাস অন, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এর মান কত? মান চাওয়া হয়েছে। তো আমরা সমাধানের নিয়মে করি, প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তো বাকিগুলো রেখে দিই। এক্স, তো এখান থেকে আমরা ব্র্যাকেট উঠাই দিয়ে কাজ শুরু করি। দেখুন এই মাইনাস আর এখানে প্লাস আছে, তো মাইনাস প্লাসে গুণ করলে মাইনাসই হবে এক্স। এরপর এই মাইনাস আর এই প্লাস যদি আমরা গুণ করি, মাইনাসে প্লাসে আবার মাইনাস হবে অন। তো ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট। তো এখন দেখুন এটা হচ্ছে প্লাস এক্স, এটা হচ্ছে মাইনাস এক্স। তো প্লাস এক্স মাইনাস এক্সে কাটা গেল, থাকলো কি এক্স মাইনাস এক্স মাইনাস। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তো এ দুইটা তো কাটা গেছে, এখন এই অন আছে, তো এই মাইনাস আর এই মাইনাসগুলো গুণ করলে হবে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, থাকবে অন। হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট উঠে গেছে, এরপর থার্ড ব্র্যাকেট আছে। এরপরে আমরা এই থার্ড ব্র্যাকেটের কাজ করব। এক্স মাইনাস
এই মাইনাস আর এখানে একটা প্লাস আছে, দুইটা গুণ করলে মাইনাস হয়, এক্স মাইনাসে প্লাসে মাইনাস অন, সবগুলো ব্র্যাকেট উঠে গেছে। এখন দেখুন এই এক্স কাটা যায়, থাকে শুধুমাত্র মাইনাস অন। তো এই প্রশ্নের উত্তর এই মাইনাস অন। দেখুন 6 নম্বর অঙ্কটা কি বলছে, ফাংশনের অঙ্ক। এফ এক্স মানে ফাংশন এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1/x প্লাস 1 অনুরূপ কোনটি। তো এখানে কিছু অপশন দেওয়া আছে, এই অঙ্কটা আমরা অপশন টেস্ট করে বের করব। তো আমি একটু অঙ্কটা লিখতেছি। অর্থাৎ এই অপশনগুলোয় যে সমীকরণটা দেয়া আছে বা এক্সের যে মানগুলো দেয়া আছে, সেই মান যদি আমরা প্রথম ফাংশনে বসাই, তাহলে রেজাল্ট যেটা দেয়া আছে অপশনে সেটার সাথে যদি মিলে, যেটা মিলবে সেটাই উত্তর। এই 4টা অপশনের ভিতর থেকে একটার উত্তর মিলবে, বাকিগুলো মিলবে না। তো যে ফাংশনটা দেয়া আছে সেটা হচ্ছে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1/x প্লাস অন। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে আমরা সবগুলো অপশন দিয়ে টেস্ট করব। তো এই সব প্রশ্নে সাধারণত আপনারা যখন পরীক্ষার হলে অপশন টেস্ট করবেন, শেষের দিক থেকে শুরু করবেন, কারণ এই অপশন টেস্টের যে অঙ্কগুলো থাকে এগুলো উত্তর সাধারণত শেষেরটা থাকে, প্রথম দিকেরটা থাকে না। কারণ অনেকেই প্রথম থেকে অপশন টেস্ট শুরু করে, এজন্য ওরা চালাকি করে শেষেরটা উত্তর দেয়। তো আমরা গ নাম্বার থেকে টেস্ট শুরু করি, ইনফ্যাক্ট গ নাম্বারই উত্তর হবে। দেখুন গ নাম্বার অপশনে কী ছিল, এফ অন ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ এক্সের মানটা এখানে অন দেওয়া আছে। তো আমরা যদি এক্সের জায়গায় অন লিখে এক্সের মানটা যদি অন বসাই, তাহলে যদি 3 আসে রেজাল্ট, তাহলেই সেটা উত্তর হবে। তো আমরা এই এক্সের মান দেওয়া আছে এখানে অন বসালাম। এরপর দেখুন এই এক্সের মান এই যে অন দেওয়া আছে, অন আমরা বসালাম। অনের উপর স্কোয়ার প্লাস 1/1 প্লাস অনের উপর স্কোয়ার করলে অন হয়, আর নিচে অনের কোনো ভ্যালু নেই, আমরা উপরে অন লিখলাম। তার মানে 3টা অন যোগ করলে 3 হয়। দেখুন এই 3-র সাথে মিলছে কিনা, এই 3-র সাথে মিলছে, তার মানে ঘ নাম্বার উত্তর। আপনারা বাকি অপশনগুলো টেস্ট করে দেখেন যে একটাও মিলবে না, শুধুমাত্র এই লাস্টের অপশনটাই, ঘ নাম্বার অপশনটাই মিলবে। তো 6 নম্বর অঙ্ক গেল। এরপরে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 1 হবে। অর্থাৎ 3টা সংখ্যা দেওয়া আছে 3, 5, 6। এই 3, 5, 6 দ্বারা যদি কোনো একটা সংখ্যাকে, কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করা হয়, তাহলে প্রত্যেকবার ভাগশেষ 1 হবে। তো আমরা প্রথমে এই সংখ্যাটাকে লসাগু করি। দেখুন এই 3, 5, 6 যদি আমরা লসাগু করি তাহলে রেজাল্ট আসবে 30, অর্থাৎ 3, 5, 6 এর লসাগু 30। তো 30-এর সাথে যদি আমরা 1 যোগ করি সেটাই হবে এই প্রশ্নের উত্তর। দেখুন 30-এ যদি আমরা ভাগ করি এই সংখ্যাগুলো দিয়ে, তাহলে কিন্তু উত্তরটা মিলে যাবে। তো এই 30-এর সাথে 1 যোগ করে যদি 31 করি, এখন দেখুন এই 3 দিয়ে ভাগ করি বা 5 দিয়ে ভাগ করি বা 6 দিয়ে ভাগ করি, প্রত্যেকবারই ভাগশেষ 1 থাকবে, ভাগশেষ 1 থাকবে। তার মানে এই প্রশ্নের উত্তর হবে 31। এরপরে 8 নম্বর প্রশ্নটা। 8 নম্বর প্রশ্নটা কী ছিল দেখুন, একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গ গজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 12 গজ, ভূমির দৈর্ঘ্য কত? অর্থাৎ একটা ত্রিভুজ, মনে করুন এটা একটা ত্রিভুজ দেয়া আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া আছে 84 বর্গ গজ। তারপর বলা হয়েছে এই ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্ব, অর্থাৎ এই শীর্ষবিন্দু হতে ভূমির উপর একটা লম্ব আঁকা হয়েছে। তো এটা ভূমির উপর একটা লম্ব, বলা হয়েছে এই লম্বের দৈর্ঘ্য 12 গজ। এখানে লিখি আমরা 12 গজ এই লম্বটার দৈর্ঘ্য। তারপর বলছে যে ভূমি, সম্পূর্ণ ভূমিটার দৈর্ঘ্য কত? তো আমরা এই ভূমিটাকে ধরে নিই সম্পূর্ণ ভূমিটার দৈর্ঘ্য এক্স, ঠিক আছে। তো এই এক্সের মানটা যদি আমরা বের করতে পারি তাহলেই উত্তরটা হয়ে যাবে। তো এটা ক্ষেত্রফল দেওয়া আছে ত্রিভুজের। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা অ্যাপ্লাই করি। দেখুন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ½ ×
ভূমি গুণ উচ্চতা। তো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 84 বর্গ গজ, আমরা লিখলাম 84। এরপর হচ্ছে হাফ, ভূমি কত এক্স, এক্স ধরছি, তার মানে ভূমির মান আমরা বের করব, ভূমি এক্স, আর উচ্চতা দেওয়া আছে 12 গজ, তার মানে উচ্চতা হবে 12। তো এরপরে দেখুন আমরা হচ্ছে এক্স এর মানটা বের করব। তো এখন এই 2 দিয়ে কিন্তু 12 কাটা যায়, 2 দিয়ে যদি 12 কাটি হয় 6 থাকে, তার মানে এটা আমরা ইংলিশে লিখি একটু 84, এ পাশে আছে এই এক্স আর এই 6 মানে 6x। তো আমাদের টার্গেট আছে এক্স এর মান বের করব। তো এখন যদি এই 84 এই 6 গুণাকারে আছে নিচে নিয়ে আসবো, ইজ ইকুয়াল টু এক্স। তো 6 দিয়ে যদি 84 ভাগ করা হয় তাহলে কত আসবে রেজাল্ট? 6 ওকে 6 7 8 2 3 6 18 4 7 24, তার মানে এক্স এর মান 14। হ্যাঁ, তার মানে এই যে ভূমিটা, এই ভূমির মান হবে 14। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তর হবে 14। তো 8 নম্বর প্রশ্ন ছিল এটা। এরপর 9 নম্বর প্রশ্নটা দেখুন, আপনারা স্ক্রিনে পড়ে ফেলুন। 9 নম্বর অঙ্কটা দেখুন, যদি x² প্লাস px প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 হয়, এর মূল দুটি সমান হয়, ইজ ইকুয়াল টু 0 এর মূল দুটি সমান হয় এবং p গ্রেটার দ্যান 0 হয়, তবে p এর মান কত? তো এটা হচ্ছে একটা সমীকরণের অঙ্ক। এই অঙ্ক আমি এর আগেও একটা দেখাইছিলাম। ঠিক আছে, তো আপনারা সেখানে বিস্তারিত দেখবেন, এখানে আমি মোটামুটিভাবে করে দিচ্ছি। দেখুন একটা সমীকরণ আছে, সমীকরণটা আছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। তো আমাদের অঙ্কে দেয়া আছে দেখুন x² প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 0। তো দেখুন এইটার সাথে এটার মিল আছে কিনা, ax², তো এখানে a নাই, আমরা মনে মনে একটা এ ধরে নিলাম অন। ঠিক আছে, অনের তো কোনো ভ্যালু নেই, অন ধরে নিলাম, তার মানে অন x² মানে ax² মিলল, প্লাস bx প্লাস px, b এর জায়গায় আছে p, প্লাস 6 প্লাস c, এই c এর জায়গায় আছে 6 ইকুয়াল টু 0। তার মানে এটার সাথে এটার কিন্তু একটা মিল আছে, তার মানে এই সমীকরণ দিয়ে আমরা এই অঙ্কটা করব। এই সমীকরণের সাথে যেহেতু মিলে গেছে, তার মানে এই ধরনের অঙ্ক। এরপর বলা হয়েছে যে এর মূল দুটি সমান হলে, তো এই সমীকরণের মূল দুটি যদি সমান হয় তাহলে তার একটা সূত্র আছে, সেই সূত্রটা আছে b² মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে মূলদ্বয়ের সমান হলে এই সূত্রটা, মূলদ্বয় সমান মানে এই যে সমান, আর মূলদ্বয় যদি সমান না হতো তাহলে সেটা হয় গ্রেটার দ্যান হতো অথবা লেস দ্যান হতো, সেটা আমরা অন্য সময় আলোচনা করব, এখন এত ডিটেলস আলোচনা করার দরকার নেই। মূলদ্বয় সমান মানে এজন্য সমান সমান দিয়েছি আমরা। তো এই সূত্র অনুযায়ী আমরা এখন অঙ্কটা করব, b² মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তো দেখুন এখানে b² কোনটা, এই b² এখানে b, তার মানে এখানে b² হবে এই যে এটা p, তার মানে কি দাঁড়ালো p²। এরপর হচ্ছে সূত্রের 4, এরপর a কোনটা, এখানে a হচ্ছে এই, তো এখানে a এর জায়গায় কিছুই নাই, তার মানে আমরা একটা অন ধরে নিব এর জায়গায়। এরপর c এখানে হচ্ছে এটা, তার মানে c অঙ্কের c হবে 6 ইজ ইকুয়াল টু 0। তো আমাদের বলা হয়েছে p এর মান চাওয়া হয়েছে এবং p এর মানটা 0 এর চেয়ে যাতে বড় হয়, অর্থাৎ p গ্রেটার দ্যান 0, p এর মান চাওয়া হয়েছে আমাদের কাছে। p এর মান কত, তো p এর মান কত হলে 0 এর চেয়ে বড় হবে p, তো আমরা p এর মানটা বের করব। p² থাক, এটাকে আমরা গুণ করি, 4 7 24 গুণ করে এটা আমরা ডান পাশে নিয়ে যাই, 4 7 24, এখানে মাইনাস আছে এজন্য প্লাস হয়ে গেল। এবার হচ্ছে আমাদের তো p এর মান বের করতে হবে, তো এই স্কোয়ারটাকে আমরা রুট করে দিই, √24। এই √24 0 এর চেয়ে অবশ্যই বড়, কেননা এই 24 যদি রুট করা হয় তাহলে 0 এর চেয়ে বড় একটা সংখ্যা আসবে, তার মানে এই প্রশ্নের উত্তর p এর মান হচ্ছে √24। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখুন x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 এবং 2x মাইনাস ওয়াই প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 সরলরেখা দুটি
কোন বিন্দুতে ছেদ করে, অর্থাৎ দুটি সরলরেখা দেয়া আছে, এই সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে আমরা বের করব। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 এবং টুয়াইজ এক্স মাইনাস ওয়াই প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এই দুইটা সরলরেখা এবং সমীকরণ। তো বলা হয়েছে সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে, তার মানে আমরা হচ্ছে এখানে এক্স এবং ওয়াই এর মান বের করব। এক্স এবং ওয়াই এর মান বের করলেই হয়। তো আমরা এটাকে যোগ করি প্রথমে। দেখুন এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যায়, এখানে থাকে কি টুয়াইজ এক্স এক্স থ্রাইজ এক্স, এখানে হচ্ছে প্লাস 3 ইকুয়াল টু 0 মাইনাস 3 মাইনাস 3 নিচে 3 কাটাকাটি করলে এক্স এর মান দাঁড়ায় কত -1। তো এক্স এর মান বের হলো -1। এখন এই এক্স এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিই। দেখুন এক্স এর মান -1, এই যে এক্স এর জায়গায় বসালাম, প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তো ওয়াই এর মান আমাদের দরকার, মাইনাস এ পাশে প্লাস হয়ে যাবে 1। তো এক্স ওয়াই এর মান কি দাঁড়ালো, এক্স এর মান দাঁড়াইছে -1, ওয়াই এর মান 1। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে -1 এবং 1। 10 নম্বর প্রশ্ন ছিল এটা। এরপরে 11 নম্বর প্রশ্নটা, 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ বি ও সিডি সরলরেখাদ্বয় ও বিন্দুতে ছেদ করলে নিম্নের কোন গাণিতিক বাক্যটি সঠিক। তো এটাও আমরা অপশন থেকে করব। তো দেখুন এ বি ও সিডি দুটি সরলরেখা, মনে করেন এটা এ বি, এটা সিডি, এই দুইটা সরলরেখা। এখন বলা হয়েছে এই সরলরেখা দুটি ও বিন্দুতে ছেদ করবে, তার মানে ছেদ করতে হলে একটার ভিতর দিয়ে আরেকটা যেতে হবে। দেখুন এটা মনে করুন এ বি, আর এটা মনে করুন সি, সিটা আমরা এই পাশে দিই অপশনের সাথে মিলানোর জন্য, সি ডি, এই যে দুইটা ছেদ করছে কি ও বিন্দুতে। তো এরপর বলা হয়েছে কোন গাণিতিক বাক্যটি সঠিক। তো অপশনগুলো এবার আমরা মিলাবো। দেখুন ক নাম্বার অপশনে আছে কি, ক নাম্বার অপশনে আছে কোন এ ও ডি ইজ ইকুয়াল টু কোন বি ও সি। তো দেখুন কোন এ ও ডি, কোন এ ও ডি সমান কোন বি ও সি, বি ও সি। তো এই কোণ দুইটা কিন্তু সমান। যদি কোনো সরলরেখা একটা আরেকটারে ছেদ করে তাহলে এই কোণ দুইটা সবসময় সমান হবে। অপশনে বাকি যেই বাক্যগুলো আছে সেগুলো দেখবেন মিলবে না। যেমন খ নাম্বার অপশনে আছে কি কোন এ ও ডি, কোন এ ও ডি সমান কোন বি ও ডি, সমান কোন বি ও ডি। এই কোণটা আর এই কোণটা সমান নাও হতে পারে, কিন্তু এই কোণ দুইটা সবসময় সমান হবে। আপনি সেটা যেভাবেই ছেদ করুন। দেখুন আমি যদি এভাবে ছেদ করাই, মনে করুন একটা গেল এভাবে আর একটা গেল এভাবে, তো দেখুন এখনও কিন্তু এই কোণ দুইটা সমান আছে। আবার অন্যভাবে দিই, একটা সোজা গেল আর একটা এভাবে গেল, তো এখনও দেখুন এই কোণ দুইটা সমান। তার মানে অপশন ক হচ্ছে উত্তর। তো এইগুলো 11 নম্বর। এরপরে 12 নম্বর অঙ্কটা খেয়াল করুন। ঢাকা ও চট্টগ্রামে এই দুই রেল স্টেশন থেকে প্রতি ঘন্টায় একটি ট্রেন এক স্টেশন হতে অন্য স্টেশনের দিকে যাত্রা করে। সব ট্রেনগুলোই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থানে পৌঁছাতে প্রত্যেকটি ট্রেনের 5 ঘন্টা সময় লাগে। এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌঁছানো পর্যন্ত একটি ট্রেন কয়টা ট্রেনের সাথে সাক্ষাৎ পাবে। তো এই প্রশ্নে বলা হয়েছে দেখুন ঢাকা ও চট্টগ্রাম এই দুই রেল স্টেশন, অর্থাৎ দুইটা রেল স্টেশন। এটা মনে করুন ঢাকা আর এটা হচ্ছে চট্টগ্রাম, বানান হচ্ছে স টয় ট, ঠিক আছে, এটা র ফালানা ট, চট্টগ্রাম। তো এই দুই স্টেশনের ভিতর থেকে প্রতি ঘন্টায় একটা করে ট্রেন ছাড়ে স্টেশনেতে, এবং সবগুলো ট্রেনের গতি সমান, ঠিক আছে। প্রত্যেক ঘন্টায় একটা করে ট্রেন যাবে
এবং সবগুলো ট্রেনের গতি কিন্তু সমান, গতি সমান। আর প্রত্যেকটা ট্রেন ছাড়বে 1 ঘন্টা পর পর। তো বলা হয়েছে যে একটা গন্তব্য স্থানে পৌঁছাতে প্রত্যেকটা ট্রেনের 5 ঘন্টা সময় লাগবে, অর্থাৎ একটা ট্রেন এখান থেকে ছেড়ে ঢাকা আসতে তার মোট 5 ঘন্টা সময় লাগবে। এবং যেহেতু প্রত্যেক ঘন্টায় একটা করে ট্রেন ছাড়ে, তার মানে তার এখান থেকে এই পর্যন্ত আসতে, চট্টগ্রাম থেকে একটা ট্রেন ঢাকা পর্যন্ত আসতে, ঢাকা থেকে কিন্তু আবার 5টা ট্রেন ছাড়বে। তো যখন সে এখান থেকে রওনা দিছে তখন কিন্তু এই পথেও অলরেডি 5টা ট্রেন ছিল। মনে করুন 1 2 3 4 আর একটা 5টা, এই পথে অলরেডি 5টা ট্রেন ছিল। এখান থেকে সে যখন যাত্রা করছে ঢাকার উদ্দেশ্যে, পথে অলরেডি 5টা ট্রেন ছিল। তো এই 5টার সাথে তো তার দেখা হবেই, এবং সে আসতে আসতে যে আরও 5 ঘন্টা লাগছে, সেই 5 ঘন্টায় কিন্তু এখান থেকে আরও 5টা ট্রেন এদিকে যাত্রা শুরু করছে। তো সেই 5টা ট্রেনের সাথেও তার দেখা হবে এই ঢাকা আসা পর্যন্ত। তার মানে এই ট্রেনটা ঢাকা থেকে আসুক বা চট্টগ্রাম থেকে আসুক, যেখান থেকেই আসুক, পুরো জার্নিটা কমপ্লিট করতে, যেহেতু সবার গতি সমান, সে মোট 10টা ট্রেনের সাথে দেখা হবে, অর্থাৎ 5 + 5, মোট তার 10টা ট্রেনের সাথে দেখা হবে। তো এই ধরনের কোনো প্রশ্ন যদি থাকে, 5 দেওয়া থাকুক বা 10 দেওয়া থাকুক, জাস্ট 2টা সংখ্যা আপনারা যোগ করে দেবেন। যদি গতি সমান হয় এবং ঘন্টা যত ঘন্টাই থাক, এখানে 1-এর জায়গায় 2 ঘন্টা হতে পারতো, বা যেটাই থাকা। তো এখানে প্রশ্নে কী চাওয়া হয়েছিল যে এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌঁছানো পর্যন্ত একটি ট্রেন কয়টি ট্রেনের সাথে সাক্ষাৎকার পাবে। তো 5 + 5, মোট 10টি ট্রেনের সাথে সে সাক্ষাৎ পাবে। অর্থাৎ এখান থেকে সে যখন যাত্রা শুরু করছে তখন কিন্তু অলরেডি এখানে 5টা ট্রেন পথে আছে। তো সেই 5টা তো ওদিকে যাচ্ছে, তাদের সাথে তো দেখা হবেই। এবং এই 5 ঘন্টা লাগবে তার আসতে। এই 5 ঘন্টায় আসতে আসতে এখান থেকে আরও 5টা ট্রেন কিন্তু যাত্রা করবে। সেই 5টার সাথেও তার পথে কোথাও না কোথাও দেখা হয়ে যাবে এই পর্যন্ত আসতে। তার মানে উত্তর হবে 10। তো 12 নম্বর প্রশ্ন ছিল এটাই। এই বিসিএসে আর কোনো প্রশ্ন না, আর কোনো প্রশ্ন ছিল না। তার মানে 17তম বিসিএসের 12টা প্রশ্ন ছিল। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা শেয়ার করুন বন্ধুদের সাথে, লাইক কমেন্ট করুন, কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন। তো পরবর্তী বিসিএসে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।